আমার প্রকাশক বন্ধু কাব্যগ্রন্থ, কাব্য সমগ্র প্রকাশের সময় আমাকে একটা ভূমিকা লিখে দিতে বলেছেন এবং সেটি আমার কবিতার সাথে বেড়ে ওঠার সময়কে নির্ধারণ করে। তো সেই সাথে বা সেই সংযোগের সাথে নিজেকে সম্পৃক্ত রাখার জন্যে আমি একটা প্রচেষ্টা চালাই এবং মোটামুটি সেটিকে আমার কাব্য সমগ্রের ভূমিকা হিসেবে যেটি লিখেছি সেটি পাঠক বন্ধুদের উদ্দেশ্যে আমি একটু পড়ে শোনাই। এর নাম রেখেছি আমি অযৌক্তিক অধিবিদ্যা, মূলত কবির মাতৃভাষা। এটি আমার এই কাব্য সমগ্রের শিরোনাম হিসেবে আমি নামকরণ করেছি। শব্দের কোনো দাগ কাটা মাঠ নেই, ধ্বনি গুঞ্জন মালার ভাব ও বিকাশের সংরূপে তা লুকায়িত। তাহলে কবিতা কি? কবিতা মূলত বাক্যের অযৌক্তিক প্রকাশ, যা বিমূর্ত অভিজ্ঞতা আর কল্পনা ধমনীতে মিশে অধিবিদ্যার রক্ত সঞ্চালন ঘটায়। এক্ষেত্রে কার্যকরণের দিক থেকে কবিতা প্রয়োজনহীন, সে অর্থে অর্থহীন, অকেজ বিষয়ের অন্তরে ডুবে থাকা। ফলে কবিতার ঘরবাড়ি কবির একান্ত অধিজগৎ দ্বারা নির্মিত। একদিনও আমার খুলে যায় সেই জানালা, দেখি শব্দের আগুন কেমন পুড়িয়ে মারছে মানুষগুলোকে। দেখি দুনিয়াটা বেড়ালের চোখ, যেদিকে তাকায় মানুষ আর অধিবিদ্যা ঝুলে আছে। সব কিছু যেন উল্টো পৃষ্ঠার গল্প। পৃথিবীর ভেতর ছটফটানি লাগে। কবিতার বিস্ময়কর পৃথিবীকে উকি মেরে দেখি সব জগৎ ভুলের কারখানা। সেই জগতের হাত মশকরা হয়েছিল স্বপ্ন নামক পদ্য রচনা দিয়ে। 1974-75 সাল সেটি হবে। আর 88-89 এই কিশোর পদ্য থেকে কবিতার দিকে ফেরা। সত্যিকার অর্থে কবিতা এসেছে হয়তো আরো পরে। অবশ্য ঘোরের টেবিল নির্মাণ হয়েছিল আরো আগে, 1981-তে। ফিরোজে বেগম ছবি, এই নাম অদ্ভুতভাবে জন্ম দিল ঘোরের পাঁজর। তখন ভালো লাগা এই অভিশাপগুলো জেগে থাকতো মনে। দুপুরগুলো বিক্রি হয়ে যেত সস্তায়। আত্মার ঘুড়িগুলি সাপের চোখের মতো শীতল। ভেবেছি শব্দটির নাম কি? তা কি ছাতিমের গাছ, শুকনো পাতার স্তূপ, নাকি কুহুকি অস্তিত্ব যাকে কবিতা বলে ভুল করছি আমরা? কবিতার নাম তাই দিয়েছিলাম ধ্বনির বাক্স। নারীর বুক দেখা, ঘোরের অদ্ভুত ফাঁকফোকর, জ্যামিতির কাটা কম্পাস, শরীরের পরা ঘাম, মুহূর্তের বুনোফুল ছড়ানো স্পর্শ, গলা কাটা মোরগ আর অযথা শব্দের ব্যথা ঢুকে যাওয়া বুক।
এগুলি এগুলি যদি লিখে ফেলি তাহলে শরীর হালকা হয়। তাই আমি সমস্ত ব্যর্থতাকে ভুলে আর উল্টো পৃথিবীকে লটকে দেই আমার কবিতার ধ্বনি ব্যঞ্জন মালায়। কেন লিখতে এসেছিলাম কবিতা, সেই প্রশ্নের উত্তর আমার কাছে নিরর্থক। জীবনের নানা পীড়ন আমাকে বিস্মিত করে, অক্ষরের আগুনে পুড়িয়ে মারে। ফলে চুমুকে পুড়িয়ে খেতে শিখেছি। চুমুর এই চুলাহুড়া আমার কবিতার শব্দ রান্নাঘর। বেশ কয়েক বছর আগে, অধ্যাপনা পেশায় যুক্ত হবার আগে, আমার বাপজান আর মা স্বজনরা চেয়েছিলেন উত্তরাধিকারের চারাগাছ। ভাবি, ওরকম শান্ত জীবন যদি পেতাম, বউ বাচ্চা, কফির পেয়ালা, বেনসনের ধোঁয়া উড়িয়ে ঘুম, ওম শান্তি ওম শান্তি। আমার জন্যে সাধারণ জীবন নয়, মাথার ভিতরে শব্দের ঘুনপোকা। আমার জন্য ওরকম সাধারণ সুন্দর জীবন নিয়ে বেঁচে থাকা সম্ভব নয়। তার বদলে আমার ভাষা তৈরি হয় সেই জায়গায় যেখানে সার্কাসের স্টেজে জোকার খেলা করে, কিংবা মনের প্রশ্নরা যেখানে আমাকে আটকে রাখে সেই ধ্বনির জেলখানায়। অথচ বাপজান ভেবেছিল প্রাইমারি ও হাই স্কুলে বৃত্তি পাওয়া ছেলে হয়তো তার সংসারের দারিদ্র্যটাকে ঘাড় ধাক্কা দেবে, আর সহপাঠীরা আমাকে বলতো হীন ব্রেন। অথচ আমার থেকে কম দামি ছাত্র বন্ধুরা যখন কেউ প্রশাসনের কর্মকর্তা, বিশেষ ক্যাডার, কেউ আমেরিকা গিয়ে পারিপার্শ্বের পাল্টে দিয়েছিল, কবিতার নামে আমি তখনও অনবরত টিকা টিপ্পণীর ভাষা ও ছবি বেগমের ত্রিশূলে বিদ্ধ হয়ে ইঁদুরের মতো কান্নার গল্পটা লিখতে শুরু করেছি। সমস্ত বিশ্বকে আনন্দের বাক্সে পুরে এক মন্ত্র আমি কবিতার কাছে হাঁটু মুড়ে পেয়েছি, আর ব্যথার কনুই দিয়ে হেঁটে গেছি অধিবিদ্যার মহাজগতে। কবিতা অর্থাৎ ভুল মাটির ভূখণ্ডের সাথে এরকম অলৌকিক জীবন শুরু হয় আমার বউ চাই খ্যাতির জীবন। ওর কথা শুনে এক সময় হালকা লাগতো নিজেকে, কিন্তু আজকে বিশ্বাসকে ঢোক গিলে এইসব কিছুকে জীবন থেকে তাড়িয়েছি। তারপর খ্যাতি মূলত অশ্লীলতার অন্যপিঠ, এই কথা কবিতাকে বুঝতে গিয়ে কবিতার সঙ্গে থাকতে যেয়ে কাটিয়ে দিয়েছি দীর্ঘ 4টি দশক। জনতার সঙ্গে জনতার হয়ে মিশা হলো না আমার, বরং তার থেকে লিখি ডুমুরের রতিহর্ষ সংলাপ। লোকে বলে, তোমার পরিচয়পত্র কোথায়? আমি শুনি, না শোনার ভান করে শুধু শোকাকুল পৃষ্ঠা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকি। আমার শুধু ভালো লাগে ইউক্লিডের উপপাদ্য, ভালো লাগে সুখ্যাতির ধুলোমাখা নারী যে আমার ঘুমের মধ্যে পুঁতে রাখে জাগরণের ঘণ্টা ধ্বনি। জগতের রং পেন্সিলে হারানো যুবকের মতো আমি হাতড়ে ফিরি সেই স্মৃতির শব্দের বক্ষে। এর মধ্যে দেখা হয় লাল পিঁপড়ের সঙ্গে, কথা বলি আরেক ভাষায়, যেখানে মেয়ে মানুষ আর চিহ্ন বিজ্ঞান চিন্তার মধ্যে ডিগবাজি খায়। হাজির করি ডুরাকাটা জগা খিচুড়ি আর বর্ণের রাশিফল। এরকম এলোমেলো কথা, অর্থাৎ অধিবিদ্যা যেমন কবিতায় লিখি, তেমনি জীবনে চালু রেখেছে সেই অসুখী আয়নায় মুখ দেখা। বউকে শোনায় অনেক খ্যাতিতে পৌঁছতে পারবো আমি কবিতার সঙ্গে নিয়ে, তাই বাজি ধরি এই খ্যাপা জীবন। স্বার্থ অন্ধ এই দুনিয়াদারি থেকে অতিরিক্ত কিছু চাই না আমি, শুধু আরেক পৃথিবীতে পৌঁছে দিতে চাই গল্প বিক্রেতার কবিতার খাতা। কবিতা নিয়ে এই তো অভিসন্ধি, এই তো জীবন কাটানোর অস্ত্র, যার নাম দিয়েছি আমি
বজ্র ও তুমি, যার নাম দিয়েছি আমি উল্কা ও তান্ত্রিক বৃদ্ধাঙ্গুল। কবিতা লিখতে গিয়ে ব্যথাকে ফিরে পায় আবার পুনর্বার, সেই সাথে দুপুরের ঘুঘুদের। তারপর সব নারীদের পেতে পারতাম, যেসব নারীদের পেতে পারতাম আমি, তাদের নাম ভুলে যাই আমি। শুধু তাদের নিঃশ্বাস আটকে পড়ে থাকে আমার কবিতার মধ্যে। এসব ক্ষেত্রে কবিতা কি নারীর প্রতি সহিংসতা? আমি জানি না কবিতা লিখে কি হয় কি হয় না। তারপরও জীবনের ছোটখাটো বিষয়ে বিঘ্ন থাকি, দেখি পথে ঘটে থাকা লাশের মতো পড়ে থাকে সর্বনাশ। এসব ক্ষেত্রে কবিতা কি নারীর প্রতি সহিংসতা? ধর্ষণ ও অ্যাসিডের স্মৃতি ধরে রাখে? সমাজের জন্যে না হলেও হয়তো কবিতা অনেক কিছু আমার জন্যে। এই বোধ থেকে কবিতার ওই ফ্যান খেয়ে চলেছি। কতগুলো সব কবিতার মতো হয়ে যাচ্ছে। আচ্ছা, পরিষ্কার করে বলি, আমার কবিতা সেই অধিবিদ্যা যার শব্দ দিয়ে তৈরি করে আমি। এই শব্দগুলির গায়ে মেখে থাকে আমার বিষণ্ণতা, জুয়া প্রেমিকের রাশিচক্র, শব্দ বাক্সের ভেতর লুকানো খুলির পাহাড়, বাক্য বিহঙ্গের পিছনে দাঁড়িয়ে থাকা ব্যথা, তত্ত্ব ঘুড়িতে ওড়া আমার আতা গাছের স্বপ্ন, আমার ভুল পৃষ্ঠার গল্প। পৃথিবী যেমন পদার্থ দ্বারা তৈরি, কিন্তু তা হয়ে ওঠে ভিন্ন এক মায়া জগৎ। কবিতা তেমন স্পর্শ, ঘ্রাণ, গন্ধ, ছবি, মনোবিকলনে, বিষণ্ণতা, ভুল, সর্বনাশ, নানা কিছু নিয়ে জন্ম দেয়, কিন্তু সেই বস্তুগুলির সমন্বয়ে হয়ে ওঠে তা ভাব ও আধারের অন্য এক জগৎ। কবিতার জন্যে যে জগৎ তৈরি হয় তাতে তা থাকে না। ওই বর্ণ, শব্দধ্বনি কিংবা বিষণ্ণতা, সর্বনাশ, ঘ্রাণ, স্পর্শ, এই ইন্দ্রিয়গুলির মধ্যে মিশে তৈরি হয় সিন্ধু স্বরলিপি। আর এভাবেই যে কবিতা তৈরি করে এইভাবেই আমার কবিতা তৈরি করে কসাইয়ের স্কুল, পরাবাস্তব, জামার বোতাম। কবিতা নিয়ে, অধিবিদ্যা নিয়ে, শব্দ আগুন নিয়ে এভাবে বেঁচে থাকি। নিসঙ্গতার হাত ধরে বুঝি কবিতা ছাড়া মুক্তি ছিল না আমার। অস্তিত্বের এই স্তব্ধতার ভাষা কবিতা ছাড়া কে দিতে পারে? কে বুককে বানাতে পারে ম্যাচকাঠি? কত লোক টাকা পয়সার সোনাদানা কুড়িয়ে পায়, আমি কুড়িয়ে পেয়েছি বিষণ্ণতার ঝুনঝুনি বাদক, উদ্ভ্রান্তের ভাষা, ক্ষুধার্ত পাঠিকার হাত, বাঘিনীর দুধ, চিহ্ন বিজ্ঞানের দীর্ঘতম পংক্তি। আর যা প্রত্যাখ্যান করেছি তা টাকার গাছের নগ্নতা, পেঁপে গাছের মালিক হওয়া, বারান্দায় বসে চাঁদ দেখা, ফ্রিজের মাংস খাওয়া, বন্ধুদের পিঠ চুলকানি আর ন্যায় বিচারের নামে বানরের পিঠে ভাগ করা। বরং কবিতার কাছ থেকে আমি পেয়েছি অসুখের স্বাধীনতা, রাধাকৃষ্ণের পরকীয়া প্রেমের আনন্দ, বিস্ময়কে বিস্বাদ দিয়ে ছোবার অধিবিদ্যা জল। এইসব কিছু আমার কবিতায় আমি ভালোবাসার নামে নিংড়ে নিতে চাই। এই সব কিছু আমার বিস্বাদ, এই আমার ধুনির নিতম্ব, বুক দেখার আপ্তবাক্য লেখা, এই আমার ভালোবাসা দুই প্রান্তের একই উচ্চারণ, কবিতা আর নারী। ব্যক্তিগতভাবে আমি মনে করি খ্যাপামি, ভূতগ্রস্ততা, ভ্রান্তি না থাকলে কবিতা আসে না। অন্তত আমার কবিতায় এগুলি জরুরি হয়ে উঠেছে। আমার কবিতায় তাই জোড়া দেই সেই ডুমুর আর কুটশ্লোক, বিসর্গ আর আত্মপ্রতারণা। কবিতার শব্দরা এভাবে হয়ে ওঠে দেশ, যার নাম অনেশ্বর। আর একজন কবি হন একটা মহাদেশ, আর তার বক্ষ মহাজাগতিক পেন্ডুলাম। কথা হলো সেই মহাতাৎপর্যের সাথে বলবার অনেক আগেই, কথা হলো সেই মহাতাৎপর্যের কথা বলার অনেক আগেই তো আছেন। আমি এরকম হঠাৎ এর ভিতরে বগের মতো লম্বা গলা বাড়ালেন কেন?
আমার মনে হয় হয়তো আমার মনটা একটা অধিবিন্দু লুকিয়ে রেখেছে। এই বিন্দু থেকে অনবরত আমার কবিতার বর্ণমালাগুলি জন্ম দিচ্ছে হিব্রু ভাষায় কথা বলার জগৎ। আমার ধ্বনিগুলি আজব কথা কানে কানে ফিসফিসিয়ে যাচ্ছে, আর হয়তো গুঞ্জনমালা আমার মাথাকে ঘোরে ঝুলিয়ে বিষণ্ণতার জলে ডুবিয়ে রাখছে। ফলে আমার এইসব কথা আমার মতো করে বলার কেউ নেই। কেউ নেই বাউড়ের পাশে ফড়িংজোবার ছেলে খেলা দেখার, পৃথিবীর চতুর্থ হিমযুগে ফিরে যাবার। কেউ নেই আমার নগ্ন অর্ধনগ্ন মন মানুষই নিয়ে ভাবার, সম্পর্কের ল অ্যান্ড অর্ডারের মধ্যে যৌন অঙ্গগুলো তাক করার। অদ্ভুত ছাতা আমি এসব কুড়িয়ে পেয়েছি কবিতার বর্ণের মধ্যে। অথবা তোমার বুক দেখার নাম করে আমাদের দিনরাত্রির অন্তর্দাহ দেখার, লোককাহিনীর সবুজ পাতা চুরি করার, দৈববাণী নিয়ে পিঁপড়ের ভাষা বুঝবার, মেঘ শাবককে জড়িয়ে ধরে হিব্রু ভাষায় কথা বলবার, বিস্মরণের ভূগোলের ভিতরে চাবি হয়ে ওঠার, পৃথিবীতে পাগলই একমাত্র সুস্থ মানুষ বুঝার, অথবা বুঝা ছাতিম গাছের তপস্যা, বুঝা হাওয়া বিবি রাশিচক্রের বই। ফলে আমার পুরনো বন্ধু হয়ে উঠল আর্তনাদ, আর নতুন বন্ধুর নাম দিয়েছি বিস্মৃতি। এইসব ডাকবাক্সের অন্তর পুড়িয়ে আমাকে লিখতে হলো পৃথিবীর উল্টো পৃষ্ঠার গল্প। ফলে আমার পক্ষেই সম্ভব হলো মোজার ভেতরে লাল পিঁপড়ের সাথে দুপুর কাটানো, অথবা লেখা আগুন নিজেই এক হতভাগ্য ফুলের নাম। এই কথাগুলি, এসব নিয়ে আমার ভাবতে ভালো লাগে। আর চরিত্রগুলি, চিত্রগুলি, অধ্যাসগুলি ঠিক ঠিক গন্তব্য চিল ঢুকে পড়ে আমার কবিতায়। বসে যাই মুশকুল গল্পে, তর্ক করে, কাঁধে বিষণ্ণ ঝুলা হয়ে দাঁড়িয়ে থাকে চৌরাস্তায়, অথবা প্রেমিক হয়ে পাগলের উন্মত্ততা পেয়ে বসে তাদের। এইসব কিছু জোড়া দিয়ে ছেঁড়া কাঁথার মতো সেলাই করে চলেছি আমার কবিতার শব্দবর্ণে। এখন কবিতার কোনো ব্যাকরণ, কোনো ছন্দ অথবা জ্যান্তে মরা এইসব অনুভবমালা পরিয়ে দেয় আমার শব্দের গলায়। এইসব নিয়ে তাকালে আমার কবিতা বোঝা যাবে। আমি কবিতা লিখি জগতের ছবি বেগমদের বুকে খুঁচা মারার জন্যে। বঙ্গ কবিতা বিদ্যার এইসব প্রবণতা আমি জুড়ে দিতে চেয়েছিলাম বঙ্গ কবিতা বিদ্যায়। জীবন ও কবিতার মধ্যে সাঁকো নির্মাণ করতে চেয়েছিলাম বর্ণ দিয়ে। আসলে কবিতার মধ্যে বিস্বাদের আনন্দ খুঁজতে বেরিয়েছিলাম আমি। শব্দের ভাঁজ করার স্মৃতি, অনেক দুঃখ পোড়া জীবন, অনেক অতিপ্ত চূড়া টান আমার অন্তরে টোকা দিয়ে যেত। হয়তো এই সব কিছুই আমার কবিতা। এই ঘোরগুলি আমি নানা বাক প্রতঙ্গে, নানা স্বরে ব্যঞ্জনে তুলে আনতে চেয়েছি। নিজেকে পোড়াবার জন্যে বিষণ্ণতার আগুন প্রয়োজন। সেই শব্দ, সেই বিপজ্জনক আগুন যে নিজে পিপীলিকার ডানায় উড়ে আমাকে পোড়ায় কূপের আগুনে। সে অর্থে আমি কোনোদিন কবিতা লিখিনি। যা লিখেছি তা আমি আমার চারিদিক থেকে পুড়ে আসা স্মৃতিকথা। যা লিখেছি তা আমার পাকস্থলীর ভেতরে পড়ে থাকা সমুদ্র পংক্তি। এইভাবে কোনো একদিন ঢুকে পড়ি চিন্তায় লতিয়ে ওঠা মৃণালের ভেতর। অসংখ্য শব্দের পাথা পড়ে আছে অন্তরে। এই সংকীর্ণ পথে ঢুকে পড়ে, চমকিত হই, হাহুতাশ করি। তারপরে মুক্তি নেই কবিতা ছাড়া। এ আমার মুক্তির বিস্মরণ চুল্লি। আমার শরীর আমার দেখাশুনো করে না। আমার চিন্তা আমার শরীরের মাথায় বসে থাকে। কাগজের নৌকা বানানোর মতো করে আমি কবিতাকে সাজিয়ে তুলেছি সেখানে। শব্দ ভাঁজ করি কালির নৌকা ভাষায়। বিরক্তি, বিষণ্ণতা, পরাজয়, লজ্জা, কাম, অনুরাগ, কত না ক্ষুদ্র ক্ষুদ্র হিজিবিজি বিস্বাদের ভিড় জমে হয় আমার কবিতা। আমি তাদেরকে সমাজের বিদ্রুপে গেঁথে তুলি, নির্মাণ করি ভাষা দত্তের বাড়ি। ক্ষুধার্ত পাঠিকার বুক কেটে কেটে বানাই 3 তাসের ঘর। চীনা পুতুলের মতো শব্দের মঠ মন্দির। আমার কবিতা এইসব নিয়েই। ফলে যে সময় আসুক তার মধ্যে জায়গা করে নেবে, তার মতো করে পাঠকের মাথায় চড়ে
মগজ চিবাবে। সবাইকে ভালোবাসা। কবিতার সাথে আমার, শব্দের সাথে আমার, ধ্বনি গুঞ্জনমালার সাথে আমার এই বসবাস দীর্ঘ 4.5 দশক। সেই দশকে আমি কি করেছি তারই একটা স্বীকারোক্তি আমার এই প্রবন্ধ আমি লিখেছি, যেটির নাম দিয়েছি অধিবিদ্যা মূলত কবির